প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রাজশাহী থেকে আছি আমি কাজী শাহেদ। আমরা সমসাময়িক নানা ইস্যুতে কথা বলে থাকি সাধারণ মানুষের সঙ্গে। আজকেও আমরা কথা বলবো সমসাময়িক নানা ইস্যুতে। আমরা একটু শুরুতে যেতে চাই, যেহেতু রাজনৈতিক আলোচনা বেশি শুরু হয়েছে, নতুন রাজনৈতিক দলগুলি নিয়ে আলোচনা হচ্ছে, একটু কথা বলতে চাই নতুন রাজনৈতিক দল হয়েছে সেটি সম্পর্কে আপনি কি জানেন বা সেই রাজনৈতিক দলটি সম্পর্কে কি ভাবছেন? আলহামদুলিল্লাহ, ছাত্র সমাজ বর্তমানে যারা তেনারা রাজনীতিতে আসছে, এনারা দেশটাকে একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছে। আমার খুব ভালো, এদের জন্য অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। কিন্তু হয়তোবা এদের কোনো না কোনো জায়গায় কিছু না কিছু একটু ঘাটতি থাকছে, যে জিনিসগুলো ওনারা হয়তোবা চাইলে পরিবর্তন করতে পারে আমার মনে হয়। এখন আমি যদি এখানে সঠিক সব কিছু বলতে যাই, তাহলে ওনারা কিছু চিন্তা করা দরকার, যে একটা মানুষ যেহেতু চিন্তা করছে, সাধারণ একটা মানুষ যেহেতু বলছে পরিবর্তন করা দরকার, ওনাদের কিছু আছে যে হ্যাঁ আমাদের বয়স দৃষ্টে আমরা অনেক এগিয়ে যাচ্ছি, কিংবা আমাদের নতুন কাউকে নিয়ে আসা দরকার, না নতুন দেশ তৈরি করা ঠিকভাবে আমাদের গোছানো দরকার। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই ভাবা দরকার। সেই ভাবনাগুলি কি কি, মানে নতুন যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন তাদেরকে কি পরামর্শ দেবেন আপনি? ছাত্ররা যে প্রত্যেকটা জিনিসে এখন আন্দোলন করছে, সেটা কি সঠিক কি না সেটা ওনারা আগে দেখুক। কারণ ছাত্রদেরকে এতটা প্রায়োরিটি দেওয়া আমাদের কাছে মনে হয় না যে সঠিক। কারণ মানুষেরও তো একটা দাবি দাবা থাকে। একটা টিচার হিসাবে তিনি যে কাজটা করছে, আমরা মার খেয়েছি, কিন্তু আমরা কি টিচারদেরকে তো মারি নাই। এই যে এখন ওপেনলি হচ্ছে, এটা টিচারদেরকে থ্রেট দিচ্ছে বা করছে, এটা কি রাত ওটাই বলুক যে এটা কি ঠিক হচ্ছে? মানে ছাত্ররা যারা আছে, মানে যারা এখন দায়িত্বে, তাদেরকে একটু দায়িত্ব নিতে হবে যাতে সমাজে শৃঙ্খলা বজায় থাকে। যে কোনো, যেমন এখন প্রত্যেকটা জায়গাতে দেখছি ছাত্ররা আছে, খুবই ভালো লাগছে। ওয়ার্ড কাউন্সিলর পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে ছাত্ররা আছে। কেন থাকবে না? অবশ্যই থাকবে। তাদের একটা জায়গা আছে, তাদেরকে অধিকার বুঝে নিতে হবে, মানুষকে অধিকারটাও বুঝাই দিতে হবে। কিন্তু তার আগে অধিকারটা তাদেরকে বুঝতে হবে। তারা যদি সঠিকভাবে না বোঝে, অধিকার বোঝাই দিতে পারবে না। আমরা একটু সঠিকভাবে আমরা আরেকটু কথা বলতে চাই আপনার কাছ থেকে, একটু জানতে চাই একই ইস্যুতে। মানে প্রশ্নটা হলো যে নতুন রাজনৈতিক দল এবং নতুন ছাত্রদের একটা সংগঠন হয়েছে, দুটিকে আপনি একসাথে কীভাবে দেখছেন? আপনি যে বিষয়টা বলছেন যে নতুন রাজনৈতিক দল গঠন, আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাই। কিন্তু তারা যদি সেই নতুন বোতলে পুরাতন বিষ হয়, তাহলে সমস্যা। আমাদের এখানে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। পূর্বে যারা আছে, যাদেরকে আমরা স্বৈরাচার বলছি বা আমরা তাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছি এবং আমরা দেশ থেকে বিতাড়িত করছি, সেই সব দলগুলোর চেয়ে সে অধম আমরা উত্তম হব না কেন? আমাদের অবশ্যই উত্তম হয়ে দেখাতে হবে। এবং তখনই আমরা যারা এই তরুণ প্রজন্ম আছে, আমরা রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চাই না, আমরা অন্যান্য রাজনীতি থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি। কারণটা কি, যে আমরা গেলে ওখানে পচে যাব বা গায়ে একটা দুর্গন্ধ আসবে বা আমাদেরকে নেগেটিভ ভাবনা আসবে, সেই জায়গা থেকে আমরা অনেকেই আসি। আমি একটু বলতে চাই যে আমাদের এখানে যতজন আছে, আমার যদি বলা হয় যে পুলিশের চাকরি কে করতে চাই, আমার মনে হয় অনেকে নাক ছিটকাবে। কিন্তু কি, পুলিশ আমাদের সেবা, আমাদের একটা বিপদে বললে এই মতো আমরা পুলিশকে প্রয়োজন, কিন্তু আমরা পুলিশের চাকরি করতে চায় না। কেন চায় না? কারণ ওই বাহিনীটার ভিতরে একটা কলঙ্ক আছে, একটা দাগ আছে। মনে করি যে ওই বাহিনীতে আমি যুক্ত হলে আমাদের ভিতরে একটা কলঙ্ক বা দাগ চলে আসবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই নাজুক একটা অবস্থায় রয়েছে। কেন আছে? কারণ আমাদের মধ্যে এখন একটা দোদুল্যমান একটা অবস্থা পরিস্থিতি আছে। আমরা পুলিশকে, যে আমরা প্রথমে বলছি আমরা পুলিশকে চাচ্ছি না, এখন পুলিশকে চাচ্ছি না, না চেয়ে আমরা আবার চাচ্ছি যে আমাদের দেশের যে সামগ্রিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেটাও ঠিক থাকবে। আমরা কথায় কথায় পুলিশকে গালি দিচ্ছি, পুলিশকে মারছি। হ্যাঁ, পুলিশের মধ্যে সবাই খারাপ না, কিন্তু কিছু মানুষের জন্য আজ পুরো বাহিনীটার দুর্নাম হয়েছে বা আমাদের প্রশাসন যন্ত্রগুলো আমাদের দুর্নাম হয়েছে। ঠিক আমার মনে হয় যে মানুষগুলোর জন্য দুর্নাম হয়েছে, যে মানুষগুলো ভুল করেছে, তাদেরকে বের করে তাদেরকে শাস্তি ব্যবস্থা করতে হবে এবং এই বাহিনীকে সংস্কার করে যুগোপযোগী বাহিনী করতে হবে। আবার সুযোগ পেলে আপনার সঙ্গে কথা বলবো। আপনার কাছে আমি একটাই প্রশ্নই রাখতে চাই, যে আইন শৃঙ্খলা বাহিনীর কথা উনি বলছিলেন, যেটা পুলিশের কথা, আমরা তো শেষ পর্যন্ত সেখানেই ছুটে যাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? একজন তরুণ প্রজন্মের তরুণী হয়ে কেমন পরিস্থিতি অনুভব করছেন বর্তমান প্রেক্ষাপটে? আচ্ছা, বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে দেখছি বিভিন্ন জায়গাতে, তবে সেই জিনিসটা না আমরা আর বিশ্বাস করতে আসলেই পারছি না। কারণ আমরা গত জুলাই মাসের যদি ঘটনা দেখি 2024-এর, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যেই ব্যবহারটা ছিল, সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল না আমাদের প্রতি। তো এই অবস্থাতে আমরা এখন বর্তমান সময়ে এসে আমরা মনে করছি এখনও হয়তো বা সেই অবস্থাটাই আছে, হয়তো কিছুটা উন্নত হয়েছে, তবে আমরা ভয় করছি।
বর্তমানে আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ধর্ষণের ঘটনা ঘটছে, ছোট ছোট বাচ্চারা ধর্ষিত হচ্ছে। সেই জায়গাতে আমরা কিভাবে নিজেকে বলতে পারি যে আমরা নিরাপদে আছি? আমরা যে যারা ধর্ষিত হচ্ছে তারা যে বলতে পারছে না পুলিশের কাছে যে হ্যাঁ আমার মেয়ে ধর্ষিত হয়েছে বা আমার বোন ধর্ষিত হয়েছে, কারণ তাদের একটা সমাজে যে অবস্থাটা সৃষ্টি হয়েছে যে মানুষ নিজের দুর্নাম হয়ে যাবে, এই ভয়ে মানুষ যেতে পারছে না। তো আমরা বলতে পারি যে আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই আছে, কাজ করছে, তবে আমরা নিজেরা নিরাপদ বোধ করছি না যে তাদেরকে যে বলবো, কারণ বর্তমানে আমরা কেউ সঠিক বিচার পাচ্ছি না। কেন মনে হচ্ছে যে সঠিক বিচার আপনি পাচ্ছেন না? কেন মনে হচ্ছে এরকম? আচ্ছা, সঠিক বিচার আমরা পাচ্ছি না কারণ এই পর্যন্ত এমন দৃষ্টান্ত কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পারিনি। ধর্ষণ তো অনেক হচ্ছে, ধর্ষকরাও আছে, তারা জেলে যাচ্ছে, কয়েক মাস পর তারা সেখান থেকে ছুটে বের হয়ে আসছে। তাদের যদি এমন কোনো দৃষ্টান্ত স্থাপন করা যেত যে তাদের ফাঁসি দেওয়া হচ্ছে সেটা মানে যথাসময়ে, তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ আমাদের সঠিক বিচার ব্যবস্থা আছে এবং আমরা সেখান থেকে বিচার পাবো, এই আশা নিয়ে আমরা পুলিশের কাছেও যেতে পারতাম, আমরা আইনের কাছেও যেতে পারতাম। তবে বর্তমানে আমরা সেরকম কিছুই দেখতে পাচ্ছি না দেশের মধ্যে, এই জন্য আমরা নিরাপদ বোধ করছি না। আমরা এখন পর্যন্ত পরিবর্তনের সেরকম লক্ষণ দেখছি না, কারণ আমরা বিগত দিনেও যেটা দেখেছি এবং জুলাই অভ্যুত্থানের পরে সেটাই দেখছি। অর্থাৎ ক্ষমতার যে অপব্যবহারের কথা আপনি বললেন, ক্ষমতার অপব্যবহার সে সময় যেমন হয়েছে এখনও হচ্ছে। অর্থাৎ সে সময় একটা পক্ষ করেছে, এখন আর একটা পক্ষ করছে। সে সময় আমরা দেখেছি যে তারা অবাধে গাছ কেটেছে, পুকুর খনন করেছে এবং শহরের মধ্যে পুকুর ভরাট করেছে। এবং জুলাই গণঅভ্যুত্থানের পরে এখনও আমরা দেখছি সেই সেম চিত্র। অর্থাৎ এখনও আপনি জানেন যে বাঘমারাতে মানে অনেকের জমি জবরদখল করে পুকুর খনন চলছে এবং রাজশাহীতে টেক্সটাইল মিলসের বৃক্ষ হত্যা করেছে, সেখানে আরএফএল গ্রুপ করেছে। এই যে মানে আইনের তোয়াক্কা না করে তারা তাদের স্বাধীনভাবে তাদের ইচ্ছে মতো এই যে জবরদখল করছে এবং বৃক্ষ হত্যা করছে, এগুলো কিন্তু কোনোটাই তারা আইনকে মেনে করছে না। এবং গত 28 জানুয়ারি যদিও উচ্চ আদালত একটা নির্দেশ দিয়েছিল যে একটা গাছ কাটতে গেলে সেটা অনুমতি নিতে হবে, কিন্তু তারা সব কিছু জেনেও সেটাকে উপেক্ষা করে করছে, তার মানে এটা ক্ষমতার অপব্যবহারই। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সাধারণ মানুষের সঙ্গে, তারা যেটি বলছিলেন যে একটি রাজনৈতিক দল দীর্ঘ সময় ক্ষমতার অপব্যবহার করেছে, এখনও সেই কালচারটি চালু আছে। আমরা আবারও কথা বলবো সাধারণ নাগরিকদের সঙ্গে, তাদের ভাবনা শুনবো। তার আগে যেতে চাই বিরতিতে, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরছি জনতার ভাবনায়। আপনাদের সঙ্গে রাজশাহী থেকে আছি আমি কাজী শাহেদ। আমরা কথা বলছি সমসাময়িক নানা ইস্যুতে। আমরা শুরুতে কথা বলছিলাম নতুন রাজনৈতিক দল, নতুন প্রেক্ষাপট এবং রাজনৈতিক দলগুলোর ক্ষমতার যে চর্চা সেটি নিয়ে। আমরা পরিবেশ নিয়েও কথা বলেছি, আবারও একটু পরিবেশ নিয়ে কথা বলতে চাই, যেহেতু বেশিরভাগ আজকে আমরা এখানে যাদের সঙ্গে কথা বলছি তারা পরিবেশ কর্মী। আপনার কাছ থেকে একটু জানতে চাই, রাজশাহীর পরিবেশ তো অনেক ভালো এবং আমরা জানি যে ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা নাম ছিল, সেই পরিবেশটা কি এখন নষ্ট হয়ে গেছে? ধন্যবাদ দেশ টিভিকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। যাই হোক, নষ্ট হয়েছে বলবো না, তবে কিছুটা নাজুক পরিবেশ দেখা যাচ্ছে। কারণ আমরা দেখেছি যখন তৎকালীন মেয়র ছিলেন ওই সময়ে যেরকম কাজ হয়েছে মানে পরিবেশ নিয়ে, সেরকম আমরা আশানুরূপ ফলাফল পাচ্ছি না এখন। তবে এতটুকু বলতে পারি, আমি আতিকের কথা ধরেই, সেটা হচ্ছে বিগত সরকারের সময় পরিবেশ নিয়ে যেরকম উদাসীনতা ছিল এখন তার কোনো উন্নতি চোখে পড়ছে না। বিগত সরকারের সময়ও যেরকম আমাদের যত্রতত্র পুকুর ভরাট থেকে শুরু করে বিভিন্ন গাছ কাটার কথা উঠে এসেছে, সেরকম ঘটনা আমরা এখন নিত্য নতুন দেখছি। এবং এরকম হয়েছে যে ব্যাপারটা যে বোতল চেঞ্জ হয়েছে কিন্তু বিষটা পুরনোই রয়েছে, হয়তোবা মানুষ চেঞ্জ হয়েছে, আমরা আগের কাজগুলো পুনরাবৃত্তি ঘটাচ্ছি। এই জন্য আসলে আমাদের সত্যি বলতে কি নিজের বিবেক যতদিন জাগ্রত না হচ্ছে আমরা এই পরিবেশ কতটুকু ধরে রাখতে পারবো সেটা নিয়ে আসলে আমরা যুব সমাজ সন্দিহান। এখন আপনারা কী কী চেঞ্জ দেখছেন? আমরা তো জানি যে পরিবেশ নিয়ে আপনারা অনেক কাজ করেন, তো কী কী চেঞ্জ দেখছেন, যে কোন কোন পরিবেশগতভাবে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে যেগুলো না করলে অন্তত ভালো হতো? দেখেন, রাজশাহীতে গ্রীষ্মকাল প্রচণ্ড গরম পড়ে। এর একমাত্র কারণ হচ্ছে গাছপালা আগের তুলনায় কমেছে এবং আমাদের পুকুরগুলো অনেকাংশেই ভরাট হয়েছে। রাজশাহীতে অসংখ্য আমরা শুনেছি, আমি রাজশাহী শহরে 2016 সালে এসেছি, তার আগে শুনেছি অনেক বড় বড় পুকুর ছিল, কিন্তু এখন সেটা নাই বললেই চলে। নদীর অবস্থাও প্রায় অনেকটাই খারাপ, নাজুক বলে চলে। যাই হোক, এই জিনিসগুলো আর দিকে আসলে আমাদের নগর পরিকল্পনাবিদ যারা আছেন তাদেরকে নজর দেওয়ার জন্য আমি বলবো আর কি।
পরিকল্পনাবিদ যারা নগর নিয়ে পরিকল্পনা করেন তারা যাতে নজর দেন পরিবেশ রক্ষায়। রাজশাহীর একটা সুনাম কিন্তু বরাবরই দেশ জুড়ে ছিল, যার খ্যাতি বিশ্বেও ছড়িয়েছিল। উনি যে বলছিলেন যে পুরাতন বোতলে আগের বিষই আছে, এখন নতুন বোতলে আগের বিষ আছে, সেটিকে আপনি মনে করেন কিনা, এবং পরিবেশ রক্ষায় সরকার বা সিটি কর্পোরেশন একই উদ্যোগ নিতে পারে? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ সাইফুল্লাহ, রোটারি ক্লাব পক্ষ থেকে। উনি যেটা বললেন যে বোতল চেঞ্জ হয়েছে কিন্তু বিষ চেঞ্জ হয়নি, এই কথাটা 100% সত্য। আগে এক পক্ষ আমাদের ওপর বা জনগণের ওপর জোর জবরদস্তি করতো, এখন অন্য পক্ষ করছে, কিন্তু আমাদের সেই জোর জবরদস্তিটা অব্যাহতই রয়েছে। আর বিষয় হলো পরিবেশ ভালো রাখতে হলে আগে আমাকে নিজেকে ভালো হতে হবে। নিজেকে ভালো না হলে সরকার যত উদ্যোগই নেক, আমাকে কিন্তু সরকার প্রতিদিন এসে এসে বলবেন আপনি এই কাজটা করেন, কারণ সেটা সরকারের পক্ষে সম্ভব না। আমি যদি নিজে থেকে সচেতন হই যে আমাকে এই কাজটা করা যাবে না, যেমন আমি একটা চকলেট খেলাম, আমরা কিন্তু কী করে হাঁটতে হাঁটতে চকলেটের খোসাটা সাইডে ফেলে দিই, এটা তো সরকারের প্রতিটা জনগণের কাছে গিয়ে গিয়ে বলা সম্ভব না। তাই আমার মতে পরিবেশ রক্ষায় সরকারি কিছু উদ্যোগ থাকতে হবে, আইন থাকতে হবে, কিন্তু তার আগে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের বিবেককে জাগ্রত করতে হবে। আর সরকারের পক্ষ থেকে যেগুলা ধরেন নেতা কর্মী বা উচ্চ মহলের লোক যেগুলো গাছ কাটছে বা অবৈধ ইট ভাটা, এগুলো সরকারের পক্ষ থেকে বন্ধ করতে হবে, এটা আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে। সরকারিভাবে ইট ভাটাগুলি বন্ধের একটা দাবি উঠেছে, যেগুলো অবৈধভাবে চলাচল করে, এছাড়া গাছ কাটা বন্ধ করতে হবে। আমি জানি যে আপনি পরিবেশ কর্মী হিসেবে অনেক কাজ করেন, পুকুর ভরাট নিয়েও আন্দোলন করেন। শহরের পুকুরগুলির কি চিত্র দেখছেন এখন? পুকুরের শহর বলা হতো রাজশাহীকে, বা পাখি শহরও বলা হতো। তো পুকুর, পাখি, পরিবেশ সবগুলো একটার সাথে জড়িত। তো এখন বর্তমানে রাজশাহীতে পুকুর নাই বললেই চলে। আমরা কিছুদিন আগে যে জিনিসটা দেখেছি, জেলা প্রশাসন আমাদের দাবির প্রেক্ষিতে একটি পুকুরকে পুনরুদ্ধারের জন্য কাজ করেছে এবং তারা ওই কাজটি চলমান রাখছে। এখন রাজশাহীতে যে পুকুর যতগুলো ছিল, যে পুকুরগুলো অবৈধভাবে ভরাট করা হচ্ছে, বিল্ডিং করা হচ্ছে, এই জন্য আমার কাছে হলো যে একটা মানে গাছ পুকুর ভরাট করে যেখানে ভবন তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে আমাদের যে নগর পরিকল্পনাবিদ রয়েছে বা আমাদের যে সিটি কর্পোরেশন রয়েছে, আমাদের RDA রয়েছে, এদের তো একটা NOCর ব্যাপার আছে, একটা ছাড়পত্রের বিষয় আছে, বা একটা সয়েল টেস্টিংয়ের ব্যাপার আছে। আমার কাছে কথা হলো একটা পুকুর ভরাট করে যেখানে বিল্ডিং ভবন নির্মাণ করা হচ্ছে, সেই জায়গাতে তারা NOC বা সয়েল টেস্টের রিপোর্ট কীভাবে পজিটিভ পায়? আমার প্রশ্ন এটা। তার মানে অবশ্যই এখানে একটা প্রশাসনিক উদাসীনতা রয়েছে বা এখানে একটা দুর্নীতির একটা বিষয় রয়েছে। তো আমি সেই জায়গাটা ইন্ডিকেট করতে যাচ্ছি। তারপরে আমাদের যে পাশেই পদ্মা, আমরা যেখানে কথা বলছি পদ্মার পাড়ে আমরা কথা বলছি, সেই পদ্মার চিত্রটি দেখলে দেখা যাবে শুধু মরুভূমি হয়ে গেছে। তো এখন আমার কাছে কথা হলো এই পদ্মার পানি নাই, পুকুরের পানি নাই, আমাদের এখানে তাপমাত্রা তো অবশ্যই বাড়বে, বা আমাদের গাছ কেটে ফেলা হচ্ছে নির্বিচারে। আমাদের উন্নয়ন মানে গাছ কাটতে হবে, উন্নয়ন মানে পুকুর ভরাট করতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমরা এই নিয়ে আরেকটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই যে পরিবেশ যেটা এখন যে অবস্থা বিরাজ করছে, তাপমাত্রা বাড়ছে, রাজশাহীতে তো একসময় সবুজ নগরী ছিল, এখনও আছে নিশ্চয়ই, সেটা কি ধীরে ধীরে কমে যাচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই কমে যাচ্ছে। এটা ধরেন আমাদের আরও গাছ লাগাতে হবে। আমরা তো দেখছি যে একটা গাছ কেটে দিলে কাটা হয়ে যায়, কিন্তু একটা গাছ বড় করতে কিন্তু অনেক সময় লাগে আমাদের। তো এই জিনিসটাই খেয়াল করতে হবে যে গাছ কাটার আগে পরামর্শ করতে হবে। এটা আমরা অনেকবার হলো আমাদের পুলিশ কমিশনারের কাছেও আমরা দাবি জানিয়েছি যে গাছগুলো যদি কাটা না হয়, বিভিন্ন জায়গাতে আমাদের যেখানে যাওয়ার দরকার আমরা গেছি। যদি এই পরিবেশটা ধরে রাখতে চাই, আমরা চাই না যে যেরকম একটা পাখি উড়ে বেড়ায়, পাখিটা যদি গাছ থাকে পাখিটা কিন্তু এসে ওই গাছে বসবে, কিন্তু ওই পাখিটা কিন্তু গাছে বসতে পারে না। তো এই জন্য আমরা চাইবো যে এই গাছগুলো আরও লাগানো হোক আর এই পরিবেশটা আরও সুন্দর করে রাখা হোক, যদি আমরাও আরও ভালো আগে নিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সমসাময়িক ইস্যুতে সাধারণ জনতার সঙ্গে। আমরা আবারও কথা বলবো তাদের সঙ্গে, শুনবো নানা বিষয়ে। তার আগে যেতে চাই বিরতিতে থেকে ফিরে এসে আবারও শুনবো জনতার ভাবনা। প্রিয় দর্শক, আবারও ফিরছি দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায়। বিরতির আগে আমরা কথা বলছিলাম সাধারণ জনতার সঙ্গে সমসাময়িক নানা ইস্যুতে, এবং তারা নতুন রাজনৈতিক দল, পরিবেশ এবং আইন শৃঙ্খলা সব কিছু নিয়েই তরুণ প্রজন্মের ভাবনা আমরা সেগুলো শুনেছি। আমরা একটু যেতে চাই অন্য এক প্রসঙ্গে, সেটি হলো যে রমজান মাস চলছে, আমরা দেখছি যে দরিদ্র মানুষ অনেক এখন রাস্তায়। সামাজিক সুরক্ষা বলয় যেগুলো আছে সরকারের, সেগুলো কি খুব ভালোভাবে কাজ করছে না? এই কারণে কি দরিদ্র মানুষ বেড়েছে? আসলে যদি ভালোভাবে কাজ করতো তাহলে পারে এত রাস্তাঘাটে তার দরিদ্র দেখা যেত না। কারণ মানুষের মন সবার একরকম হয় না। কারণ
এখন মনে করেন যে দেখি যে যেসব মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়ে যাচ্ছে, তাতে আমরা বুঝতে পারছি যে গরিব দুঃখীরা এইভাবে মানে চলাফেরা বা বসবাস করতে পারছে না। কারণ অনেকে যেমনি টিসিবির কার্ডটা অনেকটা 30টা ওয়ার্ড বলেন বা যেখানে বলেন যে এখন ডিলারে দিচ্ছে, ট্রাকে দিচ্ছে, বহুত ভিড়, গ্যাঞ্জাম, মারামারি, এতে কেউ পায় না। সেই ক্ষেত্রে টিসিবির কার্ডে যেটা মাল দিচ্ছিল সেটা ভালো লাগছিল। এই টিসিবির কার্ডে আমাদের কোনো ওয়ার্ডে দেখাচ্ছে যে 1400 পেয়েছে, 1400-র মধ্যে এখন পাচ্ছে। তারা স্মার্ট কার্ড করতে গিয়ে আপনার মনে করেন যে 500 জন পাচ্ছে, আর বাকিগুলো পাচ্ছে না। আদৌ তারা পাবে কি না সেটা আমি বলতে পারবো না, তবে আশা করি বড় ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এই কাজটা করছেন তারা যেন অবশ্যই তাদের সবার মুখের দিকে তাকিয়ে সবাইকে সমন্বয় করে মানিয়ে নিয়ে যেন এই কাজটা করতে পারে, তাহলে পরিবেশটা আমার মনে বলে ভালো লাগে। আর যে রমজান মাসে যেটা আপনার ট্রাকে মাল দিচ্ছে, টিসিবির মাল বিনা কার্ডেই দিচ্ছেন, তাদেরকে সেখানে দেখেন এমন অবস্থা, বিশৃঙ্খলা, মারামারি, যে একজনের প্রতি নিজেরকে দেখে যে আমি একাই ভোগ করছি 2টা 3টা, হ্যাঁ, কিন্তু আবার যারা পায় না তারা কিন্তু পায় না। সেই ক্ষেত্রে আমার মনে বলে যে এইভাবে বিশৃঙ্খলা, আমরা নারী, আমাদের সম্মান আছে, রাস্তাঘাটে না দিয়ে আমার মনে বলে যে যেইভাবে কার্ড দিচ্ছিল সেইভাবে যদি কার্ড দিয়ে সমাজটাকে, পরিবেশটাকে সৌন্দর্য রাখে, ইসলামিক দিক দিয়ে বলেন, সামাজিক দিক দিয়ে বলেন, আমাদের বাংলাদেশের সমস্ত সব দিক দিয়ে পরিবেশের দিক দিয়ে বলেন, সমস্ত সব কিছু উন্নয়নের দিক দিয়ে আমরা সৌন্দর্যভাবে বসবাস করার জন্য। আপনি বলছিলেন স্মার্ট কার্ডের কথা, আমরা তো জানি যে অনেকের জটিলতা তৈরি হয়েছে জন্ম নিবন্ধন নিয়েও, সেই পরিবেশটা সেটাও কীভাবে সমাধান করা যায়? হ্যাঁ, জন্ম নিবন্ধনটা যদি আপনারা, এটা অনেকে ধরেন আমাদের নিয়ম হলো যে 45 দিনের মধ্যে, 0 থেকে 45 দিনের মধ্যে নিবন্ধন করা, কিন্তু জন্ম নিবন্ধন করতে গিয়ে অনেক বড়লোকরা আছেন জন্ম নিবন্ধন করে না, তারা 1-8 বছর পরেও তারা বয়স কমিয়ে করার চেষ্টা করে, কিন্তু আসলে তা না। জন্ম নিবন্ধন করতে হবে 45 দিনের মধ্যেই, 45 দিনের আগেই করতে হবে, সেটা আমাদের কাউন্ট হবে। আর হলো কি যে সেই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চার বাবা মায়ের কারো ভোটার আইডি কার্ড আছে, কারো ডিজিটাল জন্ম নিবন্ধন নাই, কারো জন্ম নিবন্ধন আছে সেটা ডিজিটাল করা নাই, বাংলায় আছে, বা কারো দেখাচ্ছে ভোটার আইডি কার্ডও নাই, জন্ম নিবন্ধন কার্ডও নাই। সেই ক্ষেত্রে এরকম অনেক পরিবেশ আছে, যেমন পতিতালয়ে, বস্তিতে, ঝরায় যারা আছেন তাদের দেখা যাচ্ছে যে তাদের তো আশা থাকতে পারে, স্বপ্ন থাকতে পারে যে আমরা ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাবো, আমরা এইভাবে সারা জীবন থাকবো না, আমরা বিদেশে পাঠাবো, আমরা লেখাপড়া করে মানুষ করব, কিন্তু তাদের সেই ক্ষেত্রে নিবন্ধন করতে পারছি না। আমরা কেন পারছি না? সেই জন্যই মনে করেন যে তাদের ওই যে ভোটার আইডি কার্ড আছে, হয়তো বা জন্ম নিবন্ধন ডিজিটাল নাই। সেই ক্ষেত্রে আমি চাই যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যে বাংলা জন্ম নিবন্ধন থাকুক বা ভোটার আইডি কার্ড থাকুক, যা আছে তাই নিয়ে যেন তারা সেইভাবে যেন তাদের জন্ম নিবন্ধন কার্ডটা করে নিতে পারে। ধন্যবাদ আপনাকে। আমরা সুযোগ পেলে আবারও কথা বলবো। আপনার কাছে আমার একই প্রশ্ন যে রমজান মাস চলছে, সামনে ঈদ, আমরা তো অনেক দরিদ্র মানুষের জন্য সরকারের নানা উদ্যোগ আছে, সেটিকে আরও ভালোভাবে নিতে হলে এবং সাধারণ মানুষরা যাতে সেই সুবিধার আওতায় আসতে পারে, সরকার আরও কী করতে পারে? ধন্যবাদ দেশ টিভিকে, পাশাপাশি স্বপ্নচারীর পক্ষ থেকে শুভেচ্ছা। আসলে সমসাময়িক বিষয়ে যে প্রশ্নটা বলছে খুবই উপযুক্ত প্রশ্ন। আপার সাথে আমি একমত যে যদি দেখা যায় যে টিসিবির পণ্যগুলো যেভাবে বন্টন হচ্ছে এখন বর্তমান, একটি লোক যখন তাকে সারিবদ্ধভাবে যেতে যেতে দেখা যাচ্ছে যে তার একটি মজুরির একটা ব্যাপার আছে, যে 600 টাকার জিনিস নিতে গিয়ে সে 1000 টাকার মজুরি কিন্তু হারাচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে যে তার অবস্থার পরিবর্তন তো সেরকমভাবে হচ্ছে না। তারপরে বিশৃঙ্খলার বিষয়টা আছেই। তো আমার মনে হয় যে এই টিসিবির পণ্য যদি গ্রাম ওয়াইজ বা শহরের একটা নির্দিষ্ট পাড়ায় পাড়ায় গিয়ে দেওয়া যায়, সম্ভব, কিন্তু সবই সম্ভব। সরকারের বরাদ্দ ঠিকই আছে, কিন্তু বন্টনের ক্ষেত্রে একটু এলোমেলো হচ্ছে, এটি আছে। আর আপা আরেকটা কথা বলছে জন্ম নিবন্ধনের ব্যাপারটা। আর আপনার যে প্রশ্নটা ছিল যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বলাই, সামাজিক
নিরাপত্তা বলয় শুধুমাত্র টিসিবি নয়, এর মধ্যে প্রতিবন্ধী ভাতা আছে, এর মধ্যে গর্ভকালীন যে ভাতা আছে সে ভাতা আছে, এর মধ্যে আছে বয়স্ক ভাতা, তালাকপ্রাপ্তাদের যে ভাতাগুলো আছে সেগুলো কিন্তু সমন্বয় করেই বলা হচ্ছে সামাজিক নিরাপত্তা বলয়। আমরা দেখছি যে সামাজিক নিরাপত্তা বলয়ের যাওয়ার যোগ্য একটি লোক যাওয়ার যোগ্য, কিন্তু তার পূর্ববর্তী ব্যাকগ্রাউন্ড, যেমন শহরে আমরা জানি যে নদী ভাঙ্গন কিংবা অন্যান্য অঞ্চল থেকে যখন শহরমুখী লোক হয়ে যায় তখন তার জন্ম নিবন্ধন বা তার ভোটার আইডি কার্ড অন্য এলাকায় থেকে যায়। এই জটিলতাটা আমরা বেশ কয়েকদিন যাবৎ সামাজিক কাজ করতে গিয়ে লক্ষ্য করছি যে অন্য এলাকায় হওয়ার প্রেক্ষিতে এই এলাকায় যখন সে শিফট হয়েছে তখন দেখা গেছে যে তার কার্ডটা হয় নাই, প্রতিবন্ধী ভাতাও সে পাচ্ছে না, তো সে কিন্তু প্রতিবন্ধী পাওয়ার যোগ্য, সে বাংলাদেশের নাগরিক। তো এই জটিলতা যদি একটু রক্ষা করা যায় যে না, সে যেখানকারই হোক, ওটা তো এখন ডিজিটাল মাধ্যম হয়েছে, একটা কম্পিউটার ক্লিকে জানা যায় যে একটি লোক ঠাকুরগাঁ থেকে রাজশাহীতে আছে, সে কোনো স্থান পরিবর্তন হলেও যেন ভাতাটা চালু থাকে। আপনার কাছে একটু জানতে চাই, নতুন রাজনৈতিক দল, তারপরে রমজান মাস চলছে, রাজনীতি কেমন জমবে, সামনে নির্বাচনও আছে? আসলে আমি মূলত তানোরে থাকি, আমি এখানে আসছি যেভাবেই হোক। তো নতুন রাজনৈতিক দল করছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। নতুন রাজনৈতিক দলের যেন তাদের লক্ষ্যটা স্থির থাকে, প্রথম কথা আমার লক্ষ্যটা স্থির থাকে এবং সুনির্দিষ্ট থাকে। আমাদের জুলাই গণ অভ্যুত্থান যে কারণে হয়েছে সেই লক্ষ্য থেকে যেন তারা পিছপা না হয়। আমি কিন্তু বিএনপির রাজনীতি দেখি নাই, মানে সেরকমভাবে উপলব্ধি করি না, তখন ছোট ছিলাম। আমরা শুধুমাত্র আমার জ্ঞান হওয়ার পরে দেখছি আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ যেভাবে দেশটাকে কন্ট্রোল করেছে, নিজের কন্ট্রোলে রাখছে, সেই কন্ট্রোল যেন আর কেউ এইভাবে নিতে না পারে, এইভাবে পরিবারতন্ত্রের দিকে কেউ যেন ছুটে না যায়। আমি চাই যে সবাই সম্মিলিতভাবে সবার কথা মাথায় রেখে যেন দেশটা পরিচালিত হয়, সেটি যে রাজনৈতিক দলই আসুক না কেন। আমরা আপনার কাছে একটু জানতে চাই, ঈদের পরে রাজনীতি কেমন জমবে? আসলে দেশ টিভিকে প্রথমে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট খুবই নাজুক। আসলে যখন দেখি আমরা দেশের পরিস্থিতিতে, রাজনৈতিক পরিস্থিতিতে যখন নির্বাচন আসে, প্রতিটি দলই মিষ্টি মিষ্টি কথা বলে, তারা আমাদেরকে বিভিন্ন ধরনের উন্নয়নের কথা বলে, কিন্তু নির্বাচনের পর আমরা লক্ষ্য করি সে উন্নয়নগুলো আমাদের প্রকৃতপক্ষে হয় না। তারা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দেয় তা 100% ফিল আপ করতে তো পারে না, 50%ও আমাদের দেশে ফিল আপ হয় না। তো আমি প্রতিটা রাজনৈতিক দলকে বলবো যে আসলে আমরা নিজেরা আগে নিজেদেরকে সংস্কার করি। আসলে আমরা যদি নিজেদেরকে সংস্কার করতে না পারি তাহলে পুরো দেশকে কিভাবে সংস্কার করব? তাই প্রতিটি দলের উচিত নিজেদেরকে প্রথমে সংস্কার করা। সেটা বিএনপি বলেন, জামাত বলেন, বড় বড় যে দলগুলো আছে প্রত্যেকটা দলকেই নিজেদেরকে আগে সংস্কার করে নিতে হবে। আর নতুন যে দল, তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে তারা যেন সেই সঠিক লক্ষ্য উদ্দেশ্য বজায় রাখে, দেশের মানুষকে এগিয়ে নিতে পারে, তাদেরকেও আমি স্বাগত জানাই। তারা যেন সে লক্ষ্যে অটুট থাকে আর কি। আমরা কথা বলছি, আমরা একটু আপনার কাছ থেকে একেবারে শেষ কোশ্চেন একটু জানতে চাই, একই কোশ্চেন, নতুন রাজনৈতিক দল এবং নারী হিসেবে নিশ্চয়ই তাদের কাছে আপনারও একটা প্রত্যাশা আছে, সেটা যদি একটু সংক্ষেপে বলেন। ধন্যবাদ আবারও আপনাকে। আমি বলতে চাই যে বর্তমান যে পরিস্থিতি আছে আমাদের দেশে, নারীরা ঠিকমতো বাইরে বের হচ্ছে, অনেক সুযোগ সুবিধা নারীরা পাচ্ছে, নারীর ক্ষমতায়ন হয়েছে। আমি বলবো না যে নারীর ক্ষমতায়ন হয়নি, তবে নারীরা আসলে কি নিরাপদ? নারীরা আমার মনে হয় না যে এখন নিরাপদ রয়েছে। আমি চাই বর্তমান এবং ভবিষ্যতে যে দলগুলো আসবে আমাদের দেশে, তারা যেন খুব ভালোভাবে এই পরিস্থিতিগুলো বিবেচনা করে যে কিভাবে নারীর ক্ষমতায়নটা সঠিকভাবে বাস্তবায়িত হবে, আমরা যাতে বাইরে বের হতে পারি এবং সেই আশা নিয়ে বের হতে পারি যে আমরা খুব ভালোভাবে নিরাপদে বাড়িতে ফিরতে পারবো। আশা করি এই জিনিসগুলো আমাদের সরকার বাস্তবায়ন করবেন। আমাদের আইন ব্যবস্থাটা যাতে সুশৃঙ্খল হয়, আমরা যাতে সঠিক বিচার পাই যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা কিন্তু নিরাপদ বোধ করব। আমি আমাদের দেশের কাছে, দেশের সকল মানুষের কাছে বলতে চাই যে এই যে জিনিসগুলো, সেগুলো নিজের পরিবার থেকে আপনি বাস্তবায়ন করা শুরু করেন। যদি নৈতিক শিক্ষাগুলো নিজের পরিবার থেকে সবাই পেতে থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ আগামীতে আরও সুন্দর হবে, সুশৃঙ্খল হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সমসাময়িক নানা ইস্যুতে সাধারণ মানুষের সঙ্গে। নতুন রাজনৈতিক দলের কাছে তাদের প্রত্যাশা, সরকারের কাছে প্রত্যাশা, সমসাময়িক রাজশাহীর নানা ইস্যুতে কথা বলেছেন তারা। আমরা নিশ্চয়ই আবারও কথা বলবো অন্য কোনো জেলায়, অন্য কোনো এলাকার জনতার ভাবনা শুনবো। সে পর্যন্ত ভালো থাকুন, দেশ টিভির সঙ্গেই থাকুন।